কি কোয়ান্টাম নাম্বার। কি সম্বন্ধে জানবো আমরা? কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার কি? ধরো আমরা সুজিতকে একটা চিঠি পাঠাতে চাইছি, উই ওয়ান্ট টু সেন্ড এ লেটার। একটা লেটার যদি সুজিতকে আমি পাঠাতে চাই, তাহলে বলতো লেটারের মধ্যে কি থাকবে? লেটারের যে ক্ষেত্রে যাই থাকুক না কেন, লেটারের উপরের পার্টটাতে থাকবে তার নেম থাকবে, অ্যাড্রেসের মধ্যে থাকবে তার কেয়ার অফ থাকবে, ভিলেজ নেম থাকবে, পোস্ট নেম থাকবে, এরকম বেশ কিছু ওয়ার্ড থাকতে হবে যার কিনা তার অ্যাড্রেসকে আইডেন্টিফাই করে। ঠিক তেমনি একটা ইলেকট্রন কে অ্যাটমের মধ্যে আইডেন্টিফাই করার জন্য সাম নাম্বারের দরকার। there are some numbers by which we can locate an electron in an atom. there are বিষয় সেটা there are some numbers with which we can locate an electron in an atom. An electron in an atom. আবারও বলছি, there are some numbers with which we can locate an electron in an atom. These numbers are called quantum number. These numbers are called quantum number. These numbers are called quantum number. তো কোয়ান্টাম নাম্বার আবার আমরা বলছি যে একটা অ্যাটমকে একটা ইলেকট্রনের মধ্যে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করার জন্য, একটা অ্যাটমকে একটা ইলেকট্রনের মধ্যে সরি একটা ইলেকট্রনকে একটা অ্যাটমের মধ্যে আইডেন্টিফাই করার জন্য আমরা যে নাম্বারের হেল্প নিয়েছি, যে নাম্বারের হেল্প নিয়েছি তাকে আমরা বলছি কোয়ান্টাম নাম্বার। আরো প্রিসাইজলি বলতে গেলে, ভেরিয়াস এনার্জি স্টেট অফ অ্যান অ্যাটম, ভেরিয়াস energy state of an atom are expressed by are signify various energy state of an atom বলছি, various energy state of an electron, various energy state of an electron, various energy state of electron are signified by some numbers. These are called quantum number. These are called quantum number. I hope you can understand. Various energy state of an electron are signified by some numbers. These are called quantum numbers. Clear? তো এইখানে এই কোয়ান্টাম নাম্বার আমাদের চারটে আছে। There are four quantum number. 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 What are they? What are they? What are they? Anyone can say? সমর্পণ তুমি বলতে পারবে? হ্যাঁ, এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দু নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তিন নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে কি বললাম? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দু নম্বর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তিন নম্বর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার।
কোয়ান্টাম নাম্বার, 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। Again I repeat, there are 4 quantum number: principal quantum number, azimuthal quantum number, magnetic quantum number, spin quantum number। তাহলে আমরা এখানে 4 রকম কোয়ান্টাম নাম্বার পেয়েছি। শ্রেয়া তুমি কি বলতে পারবে এখানে এই 4 রকম কোয়ান্টাম নাম্বারে কি কি আছে? শ্রেয়া, can you say how many number of quantum numbers are there? Shreya, how many numbers of quantum number are there? What are they? Can you tell me? There are but you have to follow the order: principal, then azimuthal, then magnetic, then spin. Orderly you have to say, because they are related to each other, and each quantum number we determine a quantum number from its previous quantum number. Clear? Each quantum number are related to each other, so we have to say it orally, like principal quantum number, azimuthal quantum number, magnetic quantum number, spin quantum number. Disorderly বললে হবে না। ম্যাগনেটিক আগে বললে কিন্তু তাহলে তুমি বুঝতে পারবে, আমাদের আলোচনা শুনলেই নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন এমন হলো, যে কেন আমি বলছি অরালি বলা উচিত। তো আমাদের যত আলোচনা এগোবে তত আমরা এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই বুঝতে পারবো। ঠিক আছে, এবার এই ব্যাপারটা আমাদেরকে একটু আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে যে কেন আমরা ওটাকে আমি এরকম বলতে চাইছি যে ওদের অর্ডারলি আলোচনা করতে হবে। তো যাই হোক, প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তোমরা সবাই হেডিং দিবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি তোমরা অলরেডি জেনেছো। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমরা অলরেডি জেনে ফেলেছি। তো এটাকে আমরা n দ্বারা ইন্ডিকেট করি। এটা আমরা কি দিয়ে ইন্ডিকেট করি? মেইনলি n দ্বারা ইন্ডিকেট করি। দিস ইজ ইন্ডিকেটেড বাই n, this is indicated by n. Principal quantum number is generally represented by n. Principal quantum number is generally represented by n. And according to Bohr's theory, again I repeat, principal quantum number is generally represented by n. Again I repeat, according to Bohr's theory, Bohr's postulates, according to Bohr postulates, there are some selected orbit, where electron can revolve. Where electron can revolve. These are called energy state. These are called energy state. These are called energy state, which are indicated by principal quantum number. Which are indicated by principal quantum number. এইগুলো কি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ইন্ডিকেট করি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, these are indicated by principal quantum number n. Principal quantum number is always designated as n, small n. Principal quantum number n. Like, look at the diagram. This is nucleus. According to Bohr, there are some selected fixed radius orbit. These are named as K, L, M, N, O, P, Q. You all know this. And principal quantum number says that for principal quantum number says that for K cell principal quantum number is 1, that is n equal to 1. For L cell n equal to 2. For N cell n equal to 3. N cell n equal to 4. O cell n equal to 5. P cell n equal to 6. Q cell n equal to 7. Like this, dot. If theoretically according to Bohr there are 7 orbit, these are called energy cells or orbit. There are 7 orbit, but actually theoretically
there can be infinite number of orbit. Theoretically there can be infinite number of orbit. তো আমরা এখানে 7টা অরবিট নিয়েছি। আর Bohr-Body principle says that মানে এখানে আমি একটা নতুন জিনিস এক্সট্রা আমরা এড করছি। Bohr-Body principle says that Bohr-Body principle says that maximum electron in an orbit, maximum electron in an orbit is 2n square, যেখানে n টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ম্যাক্সিমাম ইলেকট্রন ইন অ্যান অরবিট ইজ 2n স্কয়ার। তো এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে তাহলে আমরা বলতে পারি কোন অরবিটে কতগুলো ইলেকট্রন আছে সেটা আমরা বলতে পারি। দেখো কিরকম বলতে পারি না, আমরা we can say that in k cell n equal to 1, so maximum electron would be 2 into 1 square equal to 2 electron. Maximum 2 electron can accommodate in K cell. In L cell, Sudeep, can you say how many electron can accommodate maximum electron? How many maximum electron can accommodate in L cell? Maximum electron equal to Sudeep 8. Ekdom right. 2 into 2 square, 2 into 2 square, that is 2 into 4 equal to 8 electron. In L cell, there would be maximum number of 8 electron. Just look at this. You can say it. I hope তোমরা এগুলো সব লিখে নিয়েছো। শিবাঙ্গিনী পুরোটা লেখা হয়েছে? তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজটা দেখো। তাহলে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আলোচনা করছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার which is designated as n. প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার which is designated as n, এটা নিয়ে আমরা এখন ডিসকাশন করছি। তো আমাদের যেটা আলোচনার বিষয় যে কতগুলো অরবিটালে কে আছে দেখব। The principal, এটা আমি বলছি সেল বা অরবিট, সেল or orbit, আর তারপর আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, that is value of n, আর maximum electron. Just look at this. K n equal to 1, maximum electron 1 into 2 into 1 square, equal to 2 electron. 2 into 1 square equal to 2 electron. Again I repeat, the maximum electron 2 into 1 square equal to 2 electron. In L cell n equal to 2, so maximum electron would be 2 into 2 square, equal to 8 electron. In N cell n equal to 3, 2 into 3 square equal to 18 electron. In N cell n equal to 4, so maximum electron would be 2 into 4 square, 32 electron. So like this এরকম করে চলতে থাকবে। বাট থিওরিটিক্যালি আমি ও পি বা কিউ এই সেলগুলোতে n5 6 7 থিওরিটিক্যালি ম্যাক্সিমাম ইলেকট্রন অনেক হতে পারে, কিন্তু আমরা আমাদের যতগুলো ইলেকট্রন ডিসকভার হয়েছে তার রেসপেক্টে ও পি বা কিউ কে ম্যাক্সিমাম 32টা ইলেকট্রন দিতে পারবো। দিলে আমাদের যতগুলো ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট আছে তাতে কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এভাবে দেখেছি যে ও সেলে 32 ইলেকট্রন থাকবে, অ্যাকচুয়ালি ও তেও 32, পি তেও 32 ইলেকট্রন থাকবে, আর কিউ তেও 32 ইলেকট্রন। 32 বেশি ইলেকট্রন আমরা দিতে পারবো না ওদেরকে। কেন না, দিতে পারবো অবশ্যই, থিওরিটিক্যালি অনেক বেশি ইলেকট্রন দিতে পারবো, কিন্তু আমাদের যে 118 ইলেকট্রন মানে এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে 32 বেশি ইলেকট্রন ওদের জন্য অ্যাসাইন করা যাবে না। তো যাই হোক, যদি আরো বেশি ডিসকভার হয়, পিরিয়ডিক টেবিল যদি চেঞ্জ হয়, then you can assign more and more electron
to the O, P and Q cells. ওকে, তাহলে এই গেল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমরা আশা করি বুঝতে পেরেছি যে বোর যে কথাটা বলেছে, ছোটবেলা থেকে আমরা যে জিনিসটা জেনে এসেছি, সেইটা হচ্ছে আসলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ছোটবেলা থেকে আমরা যে জিনিসটা জেনে এসেছি সেটাই আসলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, নাথিং বাট ইট। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা তাহলে কি না, ছোটবেলা থেকে আমরা যে জিনিসটা জেনে এসেছি সেটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এগেন আই রিপিট, ছোটবেলা থেকে আমরা যে জিনিসটা জেনে এসেছি সেটাই আসলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এগেন আই রিপিট, ছোটবেলা থেকে আমরা যে জিনিসটা জেনে এসেছি সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখন আমরা এটা পড়বো, সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সিগনিফিকেন্স অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। Samarpan, can you say what are the significance of principal quantum number? Samarpan বলতে পারবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, অন্যজন বলতে পারবে? আচ্ছা অন্যজন বলতে পারবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স, হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার? ক্যান ইউ সে? শিবাঙ্গিনী, সুদীপ, বিততি। দেখো আমরা সিগনিফিকেন্স বলতে এখানে অনেকগুলো সিগনিফিকেন্স আছে। এক নম্বর, we can determine the energy states of the electron in an orbit. Energy of an electron in an orbit can be determined. কিরকম এনার্জি এক্সপ্রেশনটা মনে আছে? এনার্জির এক্সপ্রেশন শ্রেয়া বলতে পারবে? এনার্জি এক্সপ্রেশনটা কি? শ্রেয়া এনার্জি এক্সপ্রেশনটা বলতে পারবে? শ্রেয়া, আমরা ছোটবেলায় পড়েছিলাম, মানে কয়েকদিন আগে আমরা ছোট ছিলাম তখন পড়েছিলাম। এনার্জি এক্সপ্রেশন হচ্ছে মাইনাস, বলো, 2.18 into 10 to the power minus 18 divided by n square, বা আমি এরকম বলি, into z square by n square, জুল পার অ্যাটম। তো এই যে এনটা, this n, what is this n? This n is হ্যাঁ, this n is principal quantum number. বুঝতে পেরেছো যে এনটা কি না? এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার না জানি তাহলে কি করে এনার্জি এক্সপ্রেশন পাবো? আর জেডটা অবভিয়াসলি অ্যাটমিক নাম্বার। এটা ফর হাইড্রোজেন or hydrogen like another atom এর জন্য অ্যাপ্লিকেবল, আয়নের জন্য অ্যাপ্লিকেবল। তুমি শুধু এনার্জি নয়, তুমি রেডিয়াসও ক্যালকুলেট করতে পারো। রেডিয়াস of an orbit can be obtained. সেটা কি রকম না? ই এন নয়, না ই বলবো না, এখানে আমরা বলবো আর এন ইকুয়াল টু 0.529 into n square by z angstrom। হয়েছে? তো এইটা রেডিয়াস ছিল। এই যে এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। শুধু তাই নয়, ভেলোসিটিও যে আমরা ক্যালকুলেট করেছিলাম সেইটাও আমরা ক্যালকুলেট করতে পারবো। vn ইকুয়াল টু কি ছিল? 2.18 into 10 to the power 8 into z by n মিটার পার সেকেন্ড।
তাহলে তাহলে আমরা ভেলোসিটি অফ ইলেকট্রন এটাও আমরা ক্যালকুলেট করতে পারবো, যেখানে n কিন্তু অবভিয়াসলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাই না? এরকম করে ওয়েভলেংথ সমস্ত কিছু আমরা ক্যালকুলেট করতে পারবো, যা যা ইকুয়েশন তুমি পেয়েছিলে ভেলোসিটি ইকুয়েশন। তারপরে আমরা শুধু তাই নয়, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ক্যালকুলেট করতে পারবো। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, এটা আমরা বলেছিলাম, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন mvr ইকুয়াল টু তো nh/2 পাই, nh/2 যেখানে n টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে আমাকে যদি বলে থার্ড সেল kl m সেলে ইলেকট্রন আছে, আর m সেলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয় বলো, ফর m সেল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয় বলো? তুমি বলবে m সেলে একটা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, n টা তো এখানে 3, m সেলের জন্য তুমি তো পেয়েছো n ইকুয়াল টু 3, তাহলে এটা কত হয়ে যাবে 3h/2 পাই, 3h/2 পাই। তো এরকম করে তুমি কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এনি সেল, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন at any cell can be calculated by using principal quantum number। আমরা আশা করছি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যে সিগনিফিকেন্স সেটা আমরা বুঝতে পেরেছি। বলো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স আমরা বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলো। গুড। তো এটা সবাই লিখে নিয়েছো? আমাদের আলোচনা করার বিষয় 2 নম্বর যে কোয়ান্টাম নাম্বারটা আছে, 2 নম্বর যে কোয়ান্টাম নাম্বারটা আছে সেইটা আলোচনা করার বিষয়। 2 নম্বর কোয়ান্টাম নাম্বারটা আমাদের কি আছে গো? 2 নম্বর কোয়ান্টাম নাম্বারটা আছে আমাদের, হ্যাঁ, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাকচুয়ালি বোর সবার প্রথম, বুঝলে, বোর সবার প্রথম কিন্তু তোমাদের এটা এক্সপ্লেন করতে পেরেছে ভালো করে। বোর সবার প্রথম যে কেন লাইন স্পেকট্রাম পাওয়া গেল সেটাকে এক্সপ্লেন করতে পারলো। বোর সবার প্রথম কেন আমরা লাইন স্পেকট্রাম পাচ্ছি সেটাকে সে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পেরেছে। কিন্তু বোর ফেলস টু এক্সপ্লেন the finer spectrum. Bohr fails to explain the finer spectrum. Bohr fails to explain the finer spectrum of an atom. Bohr কিন্তু ফাইনাল স্পেকট্রামটাকে সে এক্সপ্লেন করতে পারে, তাই না? এটাকে ব্যাপারটাকে যে যদি আমরা হাই রিজলভিং পাওয়ারের ওই লাইন স্পেকট্রাম গুলোকে এক্সপ্লেন করি, তাহলে দেখা যাবে যে প্রতিটা লাইন স্পেকট্রাম আবার নাম্বার অফ লাইনসে ডিভাইড করা যায়। প্রতিটা লাইন স্পেকট্রামকে আমরা নাম্বার অফ লাইনসে ডিভাইড করতে পারি, তাই না? তাহলে আমাদের এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাহলে দেখো আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার introduced to explain the finer spectrum, finer স্পেকট্রামটাকে এক্সপ্লেন করার জন্যই আমাদের কিন্তু এটা বলে গেল স্পেলিংটা, ফাইনাল স্পেকট্রামটাকে এক্সপ্লেন করার জন্যই আমাদের কিন্তু এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস হয়েছে। এটাকে বলছে এল। অ্যাকচুয়ালি সোমারফিল্ড নামে একটা সায়েন্টিস্ট আছে, তো সোমারফিল্ড আর বোর এই দুজন মিলে সোমারফিল্ড এন্ড বোর সোমারফিল্ড মডেল অনুসারে আমরা কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পেয়েছি। তো অ্যাকর্ডিং টু বোর সোমারফিল্ড মডেল we introduce the idea about the azimuthal quantum number. According to Bohr Sommerfeld model, আবারও বলছি, according to Bohr Sommerfeld model, each circular cell, each
circular orbit is consist of is consist of several elliptical subcells. আবার বলছি, according to Bohr Sommerfeld model, each circular orbit is consist of several elliptical subcells. These are termed as termed by these are indicated by these subcells are indicated by these subcells are indicated by these subcells are indicated by azimuthal quantum number azimuthal quantum number ব্র্যাকেটে L azimuthal quantum number দিয়ে আমরা এই সাবসেলস গুলোকে ইন্ডিকেট করি। আবার বলছি, it is introduced to explain the finer spectrum, মানে আবার আমরা যে লাইন স্পেকট্রাম পেয়েছিলাম বোরের মডেল অনুসারে, যেটাকে আমরা এক্সপ্লেন করেছিলাম, this Bohr's মডেলের যে লাইন স্পেকট্রাম আছে, if these line spectrum are examined by a high resolution power spectroscopy, then it is observed that each line consists of several finer lines which are closely spaced. তো these finer spectrum গুলোকে এক্সপ্লেন করার জন্য আমাদের Bohr Sommerfeld মডেল ছিল। According to Bohr Sommerfeld model, each circular orbit in an atom is consist of several elliptical subcells. These subcells are indicated by azimuthal quantum number L. বোঝা গেছে? শিবাঙ্গিনী, তাহলে আমরা কি বলতে পারি? What can I say? We can say that each cell consists of several subcells. হ্যাঁ কি না বলো? Each cell consists of several subcells. বলো, হ্যাঁ কি না বলো? তাহলে প্রতিটা সাবসেলের জন্য তোমার কি আছে, কতগুলো ইলেকট্রিক্যাল সাবসেলস আছে, হ্যাঁ কি না বলো? এবার কি বলছে দেখো, these are indicated by azimuthal quantum number L. এটা আমরা দেখব for a particular value of for a particular value of n 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 L varies from 0 to n minus 1 0 to n minus 1. For a particular value of n, L varies from 0 to n minus 1. For a particular value of n, L varies from 0 to n minus 1. Just look at this. When n equal to 2, then L equal to 0, 1 আর হবে না, 0 আর 1 হবে। কেন না 0 to n minus 1 মানে 0 to 2 minus 1 মানে 0 to 1, তাহলে n এর ভ্যালু যখন 2 হবে, n এর ভ্যালু তখন 0 আর 1 হবে। আবার বলছি, when n equal to 3, then L equal to 0, 1, 2. I hope you can understand it. And each value of L indicates each subcells. Each value of L indicates a subcell. আর একটা কথা মনে রাখতে হবে, subcells are indicated by L. Subcells are indicated by L. Subcells are indicated by L. বলো, এখানের মধ্যে ক্লিয়ার হয়েছে? আবারও বলছি, আমরা এখন আলোচনা করছি azimuthal quantum number সম্বন্ধে। azimuthal quantum number সম্বন্ধে আলোচনা করছি।
যেটাকে আমরা এল দিয়ে ইন্ডিকেট করি। আমরা এখনো আলোচনা করছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলছে যে এল দ্বারা ইন্ডিকেট করি যে ইচ ভ্যালু অফ এল each value of L indicates subcell which are elliptical এতক্ষণ ধরে আমরা আলোচনা করে পেয়েছি elliptical। তাহলে কি সার্কুলার হবে না? না, অবশ্যই হবে না। highest value of L for a particular cell, for a particular value of n indicates the circular path, rest or subcells are of course elliptical। আবার বলছি, এখানে আমাদের দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে সার্কুলার। সাবসেন্স গুলো মেইনলি ইলেকট্রিক্যাল হয়, কিন্তু হাইয়েস্ট ভ্যালু অফ n ইন্ডিকেটস দা সার্কুলার পাথ। তো কি রকম হওয়াটা আমরা একটা एग्जांपल দিয়ে আবার এবার জানার চেষ্টা করি। মানে আমরা এটা তাহলে সাবসেন্স সম্বন্ধে ধারণা পেয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে কোন সাবসেন্সকে কি বলে সেটা একটু দেখতে হবে। আমরা মেইনলি চারটে সাবসেন্স পেয়েছি, জানো তো। আমরা সাবসেন্স গুলোকে একটু দেখার চেষ্টা করি, বুঝলে। আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L ইকুয়াল টু যখন 0 হবে তখন তাকে আমরা বলি S সাবসেল, S ফর শার্প, S সাবসেলস বলি। L ইকুয়াল টু যখন 1 হবে তখন তাকে আমরা P সাবসেলস বলি। L ইকুয়াল টু যখন 2 হবে তখন তাকে আমরা D সাবসেলস বলি। L ইকুয়াল টু যখন 3 হবে তখন তাকে আমরা F সাবসেলস বলি। দেয়ার আর 4 সাবসেলস, মেইনলি 4 সাবসেলস আমরা নাম দিয়েছি। এদের G বলে একটা সাবসেলস আমরা পেতে পারি। তো আমরা এখানে চারটে সাবসেলস কে নিয়ে আলোচনা করছি। L equal to 0 হলে তাকে আমরা বলি S সাবসেল, L equal to 1 হলে তাকে আমরা বলি P সাবসেল, L equal to 2 হলে তাকে বলি D সাবসেল, L equal to 3 হলে তাকে বলি F সাবসেল। S সাবসেলে ম্যাক্সিমাম ইলেকট্রন কত থাকতে পারে? দেখো, ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো থাকতে পারে। P সাবসেলে ম্যাক্সিমাম ইলেকট্রন 6টা থাকতে পারে, 6। আর D সাবসেলে ম্যাক্সিমাম ইলেকট্রন 10। আর F সাবসেলে ম্যাক্সিমাম ইলেকট্রন 40। কেন হলো 8, 8, 6, 8, 10, 8, 14 কেন? সেটা আমরা পরের কোয়ান্টাম নাম্বার আলোচনা প্রসঙ্গে অবশ্যই জানতে পারবো। তা আবারও বলছি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে থেকে আমরা সাবসেল সম্বন্ধে আইডিয়া পেয়েছি। সাবসেলস গুলো ইলেকট্রিক্যাল, কিন্তু হাইয়েস্ট ভ্যালু অফ L ফর এ পার্টিকুলার ভ্যালু অফ n indicates the circular subcell. Otherwise, rest subcells are elliptical. L equal to 0 subcells are named as S subcell. L equal to 1 subcells are indicates as P subcells. L equal to 2 subcells are indicates as D subcells. L equal to 3 subcells are indicates as F subcell. ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে S subcells contains maximum 2 electrons. S subcells contains maximum 2 electrons. P subcells contains maximum 6 electrons, D subcells contains maximum 10 electrons, and F subcells contains maximum 14 electrons. ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু আমাদের সাবসেলস গুলোর সম্বন্ধে আইডিয়া পেয়েছি। এখন এই N আর L কে কম্বাইন করিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যাজিমুথাল কোয়ান্টাম সম্বন্ধে আমরা আমাদের ডিসকাশনটা আরো একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার N কে নিয়ে কাজ করছি। আমরা এখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L কে নিয়ে কাজ করছি। আমরা এখন ম্যাক্সিমাম ইলেকট্রন এটা নিয়ে কাজ করছি। বলো, বিততি শুনতে পাচ্ছ? শ্রেয়া তুমি আমাকে বলো, কে সাবসেলের জন্য n এর ভ্যালু কত? শ্রেয়া, কে সাবসেল n এর ভ্যালু কত ফর কে সাবসেল 1? আর আমরা প্রত্যেকে জানি l এর ভ্যালু কত হবে না, l এর ভ্যালু সব সময় 0 থেকে n-1 পর্যন্ত হয়, 0 থেকে n-1 পর্যন্ত হয়। তাহলে বলো এখানে l এর ভ্যালু কত হবে? 0 থেকে 0-1 মানে 0ই হবে, একটাই ভ্যালু পাবো, কি পাবো? 0 পাবো। আর 0 হলে l equal to 0 হলে তাকে আমরা কি বলি গো? তাকে আমরা কি সাবসেল? S সাবসেল বলি। অবভিয়াসলি একদম ঠিক বলেছো, তাকে আমরা S সাবসেল বলি।
এল ইকুয়াল টু 0 হলে তাকে আমরা এস সাবসেল বলি। কি সাবসেল বলি? এস সাবসেল বলি। এল ইকুয়াল টু 0 হলে তাকে আমরা কি বলি? এস সাবসেল। তাহলে এটা এস, এটা এস, এটা যেহেতু এক নম্বরে আছে, 1 এ আছে, সেজন্য এটাকে আমরা বলবো 1s। কি বলবো? 1s। আর এস সাবসেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে সেটা বলো? দুটো ইলেকট্রন থাকে। কটা ইলেকট্রন থাকে? দুটো। তাহলে আমরা কে কে সেলের জন্য একটাই সাবসেল পেয়েছি। কে সেলে একটাই সাবসেল আছে, সেটা হচ্ছে 1s, আর সেখানে ম্যাক্সিমাম ইলেকট্রন 2। আবার দেখো এল সাবসেল, এল সাবসেলের জন্য এনটা হচ্ছে 2, তাহলে এলটা কত হবে? দেখো 0 থেকে 2 - 1, মানে 0 থেকে 1 পর্যন্ত হবে। তার মানে 0 হবে আর 1 হবে। 0 হলে তাকে আমরা এস বলবো, যেহেতু এটা 2 নম্বরে আছে এই জন্য এটা 2s। আর দেখো 1 হলে তাকে আমরা পি বলি। 1 হলে এল ইকুয়াল টু 1 হলে তাকে আমরা কি বলি? পি বলি। তো এখানেও পি লিখবো, কিন্তু যেহেতু এটা 2 নম্বরে আছে, সেকেন্ড সেলে আছে, সেই জন্য এটা 2p। এস সাবসেলে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকে, পি সাবসেলে ম্যাক্সিমাম 6 ইলেকট্রন থাকে। পি সাবসেলে ম্যাক্সিমাম 6 ইলেকট্রন থাকে। দেখো টোটাল ইলেকট্রন বিকামস 8। টোটাল ম্যাক্সিমাম ইলেকট্রন বিকামস 8। দেখো এল সাবসেলে ম্যাক্সিমাম 8 ইলেকট্রন থাকে, এটা আমরা জানি, আর সেটা আমরা এখান থেকে সাবসেল থেকেও পেয়ে গেলাম। কেউ পাচ্ছ তোমরা? তোমরা পাচ্ছ আশা করবো। এই ব্যাপারটা খুব ইন্টারেস্ট লাগছে তোমাদের। কে এল এম, এম সাবসেলে দেখো এনটা কত? 3। এনটা কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে। 0 হলে তাকে বলবো এস, অবভিয়াসলি এটা 3s। 1 হলে বলবো 3p, আর 2 হলে বলবো 3d। দেখো n ইকুয়াল টু 3 মানে 0 থেকে 3 - 1, 0 থেকে 3 - 1 বলে 0 থেকে 2 বলতে হবে। আমরা 0, 1 আর 2 পেয়ে গেছি। তো 0 হলে 3s, 1 হলে 3p, আর 2 হলে 3d। 3s হলে তাকে আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন বলবো 2, ম্যাক্সিমাম ইলেকট্রন বলবো 2, 3p হলে ম্যাক্সিমাম ইলেকট্রন 6, আর d হলে ম্যাক্সিমাম ইলেকট্রন 10। টোটাল ইলেকট্রন নাম্বার বিকামস 18। কি গো, বোঝা যাচ্ছে? বলো। আমরা n সেলস পেয়ে গেছি, আমরা m সেলস পেয়ে গেছি। এখন আমরা n সেলস কে নিয়ে ভাববো। n n সেলে n টা কত? 4। তাহলে অবভিয়াসলি এটা 0, 1, 2 আর 3 হবে। 0 হলে এটা হবে 4s, এটা হবে 4p, যেহেতু 4 টা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ইন্ডিকেট করছে, এটা হচ্ছে 4d, আর এটা হবে 4s। তোমরা তো একটু আগে জেনেছিলে l ইকুয়াল টু 2 হলে d হয়, আর l ইকুয়াল টু f হলে তোমরা সরি l ইকুয়াল টু 4 হলে f হয়। এটা আমরা জেনেছিলাম। এই জন্য এটা 4f সাবসেল। s সাবসেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন, p সাবসেলে ম্যাক্সিমাম 6 ইলেকট্রন, d সাবসেলে ম্যাক্সিমাম 10 ইলেকট্রন, f সাবসেলে ম্যাক্সিমাম 14 ইলেকট্রনস। টোটাল ইলেকট্রন নাম্বার বিকামস 32। তাহলে আমরা প্রতিটা সেলকে ভেঙে কটা করে সাবসেল পেতে পারি আর কি কি পেতে পারি সেটা আমরা এখানে দেখলাম। সুদীপ, 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 আচ্ছা সুদীপ বাবু বলছে বিরতি, বিরতি, বোঝা গেছে যে আমরা তাহলে কোন সাবসেন্স গুলো পেয়েছি, বুঝতে পেরেছো? শিবাঙ্গিনী, শিবাঙ্গিনী কি কি সাবসেন্স পেয়েছি বুঝতে পেরেছি আমরা? তাহলে এটা আমি একটু মুছে দেই, এটা মুছলে কোনো অসুবিধা নেই। বলো বলো, অসুবিধা হলে বলো, আমি কিন্তু পরের পেজে পালিয়ে যাবো। আর মুছে গেলে কিন্তু আর ব্যাক আসবে না। তোমরা সবাই লিখেছো? সবাই লিখে নিয়েছো নাকি? নাকি? তাহলে আমরা পরের পেজে আছি। দেখো তাহলে আমরা কি কি পেলাম দেখো। তাহলে আমরা যেটা পেলাম সেটা আমরা একটু লিস্ট করে লিখি। কে সেলস পেয়েছি, এল সেল পেয়েছি, এম সেল, এন সেল, ও সেল, পি সেল, কিউ সেল। কে সেলে কি সাবসেল পেয়েছি? 1s পেয়েছি। এল সেলে কি সাবসেল পেয়েছি? সব নিচে নিচে লিখবে, এস এর নিচে এস লিখবে, সবসময় মনে রাখবে। 2s আর 2p পেয়েছি। দেখো এস সাবসেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে, এখানেও জানি এস সাবসেলে দুটো ইলেকট্রন, পি সাবসেলে 6 ইলেকট্রন। এবার দেখো এন সাবসেল পেয়েছি। এন সাবসেলে ম্যাক্সিমাম কত ইলেকট্রন পেয়েছি? কি কি সাবসেল পেয়েছি? শ্রেয়া বলো তো কি কি সাবসেল পেয়েছি?
শ্রেয়া ক্যান ইউ টেল মি? হ্যাঁ হ্যাঁ 3D। গুড। 3s এ কটা কটা ইলেকট্রন থাকে? দুটো। p সাবশেলে 6 আর d তে 10। সমর্পণ n সাবশেলে কি কি সাবশেল পেয়েছি? n সাব 4s 4p 4d, ঠিক বলেছো। আর 4f ও পেয়েছি, 4f ও পেয়েছি। তাহলে a সাবশেলে, তাহলে আমরা n সেলে চারটে সাবশেল পেয়েছি, 4s 4p 4d 4f। a সাবশেলে ম্যাক্সিমাম ইলেকট্রন 2, p সাবশেলে ম্যাক্সিমাম 6, d সাবশেলে 10 আর f সাবশেলে 13। তো এরকম করে প্রতিটাতে আমরা চারটে করে, আর রেস্ট পার্টগুলোতে চারটে করে সাবশেল দেবো। 5s 5p 5f, সরি 5d 5f। একই রকম ভাবে 6s 6p 6d 6f, 7s 7p 7d 7f। দেখো s গুলোতে দুটো করে ইলেকট্রন আছে, p তে 6, d তে 10, f এ 14। 2 6 10 14, 2 6 10 14। These are the cells and subcells we just gathered together। সেলস আর সাবস্টেন্স গুলো আমরা এক জায়গায় নিয়ে এসেছি। তো আমরা ছোটবেলায় যে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট শিখেছিলাম সেটা সেলের রেসপেক্টে শিখেছিলাম। আবারও বলছি, ছোটবেলায় আমরা যে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট শিখেছিলাম না, সেটা কার রেসপেক্টে শিখেছিলাম গো? সেটা অবভিয়াসলি কার রেসপেক্টে? না সেলের রেসপেক্টে। দেখো এটা আমরা কার রেসপেক্টে শিখেছিলাম? সেলের রেসপেক্টে, এইগুলোর রেসপেক্টে। কিন্তু এখন আমরা সাবসেলের রেসপেক্টে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট শিখবো। কিভাবে লিখবো? না ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লেখার সময় তোমাকে কিন্তু একটা জিনিস ফলো করতে হবে, কি বলতো? আমরা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা পরে শিখবো, তার আগে আমি এখানে একটু ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট শিখিয়ে দিচ্ছি তোমাদের লেখাটা। পরে আবার ডিটেলসে শিখবো কেন হলো, কি ব্যাপার, সেটা পরে শিখবো, আর একটা ক্লাসে অবশ্যই শিখবো। এখন দেখো আমি ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট শর্টকাট ভাবে কিভাবে লেখা যায় সেটা শিখিয়ে দিচ্ছি। তোমরা জানো যে আমাদের তীর মারতে হবে, এখানে তীর মারতে হবে এরকম করে, মানে উপর থেকে তীর মারতে হবে। তীর মারলে তীর যাকে লাগবে সেটা আগে ভর্তি হবে, তীর যেটা যাকে লাগবে সেটা আগে ভর্তি হবে, আগে যাকে তীর লাগবে সেটা আগে ভর্তি হবে। দেখো এখানে 1s কে তীরটা আগে লেগেছে, এই জন্য 1s আগে ভর্তি হবে। তারপর আবার একটা তীর মারছি, দেখো এবার কাকে লাগছে? 2s কে লাগছে। আবারও বলছি, তাহলে 1s আগে ভর্তি হবে, ঠিক আছে। তারপরে কে ভর্তি হবে? 2s ভর্তি হবে, তাহলে 2s কে তীর লাগছে। আবার একটা তীর মারছি, এই রকম করে চলে এসেছে, তাহলে এখানে কে ভর্তি হবে? 2p ভর্তি হবে। 1s এর পর 2s, তারপরে আসবে 2p, তারপরে আসবে 3s। 3s এর পর কি ভর্তি হবে? আবার একটা তীর মারি, দেখো 3p, তারপরে 4s ভর্তি হবে। 3p ভর্তি হবে, তারপরে কে ভর্তি হবে? 4s ভর্তি হবে। তারপরে কে ভর্তি হবে? আবার তীর মারি, 3d 4p 5s। দেখো 3p পরে 3d না ভর্তি হয়ে 4s ভর্তি হয়ে গেছিল, তারপরে আবার 3d ভর্তি হচ্ছে, 3d 10 হচ্ছে, তারপরে 4p 6 হচ্ছে, আর 5s 2 হচ্ছে। এরকম করে তোমরা তীর মেরে সবার ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। আমি আর রেস্ট পার্টটা লিখছি না, রেস্ট পার্টটা তোমরা অবশ্যই ঘরে প্র্যাকটিস করবে। এরকম করে তীর মারবে, তীর মারা প্র্যাকটিস করবে অর্জুনের মতন। তাহলে কি হবে? লক্ষ্য স্থির রেখে যদি তীর মারতে পারো তাহলে তুমি সাকসেস পাবে। বুঝতে পেরেছো? আমরা যে অর্জুন একটা শিক্ষা দিয়েছিল না, যে আমরা যদি আমাদের লক্ষ্য ঠিক রেখে তীর মারতে পারি, যে যখন সেই মাছের চোখে তীর মারতে বলেছিল, তো সবাই তীর মারতে যাচ্ছে, সবাইকে বলছে তুমি কি দেখতে পাচ্ছ? বলে মাছ দেখতে পাচ্ছি, না পাখি দেখতে পাচ্ছি, পাখি ছবি, পাখি দেখতে পাচ্ছি, কোনো পাখি দেখতে পাচ্ছ, পাখিটাকে তীর মার, পাখির চোখে তীর মারবে। তখন অর্জুনকে জিজ্ঞেস করছে তুমি কি দেখতে পাচ্ছ? বলছে আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, পাখিটাকে দেখতে পাচ্ছি। তো এরকম সে রেস্ট পার্ট, বাকি যে আনইম্পর্টেন্ট পার্টটাকে সে দেখে, সে টোটাল যাকে যাকে তীর মারতে হবে সেটাকে সে দেখে নিল। ঠিক এরকম আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির রেখে, আমরা যদি আমাদের লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের টার্গেটে অবশ্যই পৌঁছে যেতে পারবো। আনুষঙ্গিক ব্যাপারগুলোতে বেশি মাথা ঘামানো যাবে না। ঠিক একই রকম ভাবে পড়াশোনার সময় পড়াশোনার দিকে যদি আমরা ঠিক দিকে আমরা যদি এগোতে পারি, তাহলে কিন্তু আমাদের টার্গেট অবশ্যই ফুলফিল হবে এবং আমরা আমাদের পড়াশোনাটা, লার্নিংটা আরো বেশি ভালো করে করতে পারবো। দেখো এদিকে তাহলে আমাদের ইলেকট্রনিক যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেখানে আমরা এটা দেখেছি যে 1s
আগে ভর্তি হচ্ছে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 5s। এইভাবে ভর্তি হয়ে যাবে, ডট 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 আমি দিয়ে দিচ্ছি, তুমি 3 মালা অনুসারে লিখতে পারবে আশা করছি। এই 3 মালা অ্যারেঞ্জমেন্টের রেসপেক্টে কে বুঝতে পারেনি বলো? শিবাঙ্গিনী বুঝতে পেরেছো? সমর্পণ বুঝতে পেরেছো? সমর্পণ, গুড। তাহলে আমরা একটা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখে দেখি, দেখা যাক। ছোটবেলায় আমরা ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট লিখতাম ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 20, ক্যালসিয়ামের ইলেকট্রন নাম্বার 20। এই ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট হবে, দেখো প্রথমে তুমি জানো 1s ভর্তি হবে, তাহলে 1s কে ভর্তি করে দাও, 1s এ দুটো ইলেকট্রন দেবে। তারপরে কে ভর্তি হবে? 2s, 2s ভর্তি করে দাও। তারপরে কে ভর্তি হবে? 2p, 2p ভর্তি করে দাও। তারপরে কে ভর্তি হবে? 3s, 3s ভর্তি করে দাও। তারপরে কে ভর্তি হবে? 3p, 3p ভর্তি করে দাও। তারপরে কে ভর্তি হচ্ছে? 4s, দেখো 4s ভর্তি হচ্ছে, 4s2। তাহলে s, এটা কে, এল, এম, এন। তোমরা যে বলেছিলে কে সেলে দুটো, এল সেলে 8টা, এন সেলে 8টা, এন সেলে 2, এই কারণেই হয়েছিল। তাহলে এখানে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা কি হয়ে গেল? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এইভাবে এবার তোমাদের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখতে হবে। আগে যে তুমি ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখছো সেটা ভুলে যেতে হবে, বুঝতে পেরেছো? সেটা একদম মাথা থেকে আউট করে দিতে হবে, সেটাকে একদম মাথায় রাখাই যাবে না। শিবাঙ্গিনী বুঝতে পেরেছো? বিততি, বিততি বুঝতে পেরেছো? বিততি, এবার দেখো, এবার তুমি দাঁড়াও, ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা বলো তো বিততি কি হবে? তাহলে তোমাকে আমি দিয়েছি আয়রন 26, এই ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা কি হবে বলো বিততি? বলো ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা কি হবে বিততি? বলো ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কি হবে? আয়রনের মধ্যে 26টা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কি হবে বলো? বলো। 1s2, হ্যাঁ, তারপরে 2p2, 2p6, 2p6, তারপরে 3s2, হ্যাঁ, 3p6, তারপরে 4s ভর্তি হবে, 4s2, না 3d10 নয় তো, এই দেখো 3p পরেই আমাদের 4s ভর্তি হয়েছে, তুমি এখানে তীরটা দেখো, 3p, 3p পরেই 4s ভর্তি হয়েছে, তারপরে 3d ভর্তি হয়েছে, এরপরে তুমি 3d দেবে। 3d10 দিলে হবে কিনা দেখো, এখানে টোটাল ইলেকট্রন কতগুলো হয়েছে দেখো, 2, 2, 4, 6, 10, 12, 18, 20 হয়ে গেছে। কিন্তু তুমি যদি 10 দাও তাহলে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। কিন্তু আমার ইলেকট্রন কটা আছে? কটা আছে বলো? 26টা আছে। তাহলে আর কটা বাকি আছে আমার কাছে? কটা ইলেকট্রন পড়ে আছে বলো? 6 ইলেকট্রন পড়ে আছে। আমার কাছে তো এখান পর্যন্ত 20 ইলেকট্রন হয়ে গেছে, এখান পর্যন্ত দেখো 20 ইলেকট্রন কমপ্লিট। তাহলে আর পড়ে আছে কত? 6 ইলেকট্রন পড়ে আছে। তাহলে আমার ডি তে 10 থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমার কাছে ইলেকট্রন নেই আর, তাহলে আমি তো 10টা দেবো কি করে? আমি তো 6টা দেবো। বলে বাবু দেখ, আমার কাছে আর ইলেকট্রন নেই, তুই 6টা ইলেকট্রন নিয়ে শান্তি থাক। বুঝতে পেরেছো? এইভাবে আমরা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা করবো, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু তুমি দেখো থ্রি গুলোকে এবার তোমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অ্যারেঞ্জমেন্ট করার সময় ওয়ান, ওয়ান গুলোকে এক জায়গায়, 1s, 2s, 2p, সব 2 গুলো এক জায়গায়, ঠিক আছে, 3 গুলোকে সব এক জায়গায় দিতে হবে, 3s, 3p6, 3d6, এটাকে এক জায়গায় নিতে হবে, তারপরে 4s করতে হবে। তার মানে অবভিয়াসলি তুমি বুঝতে পেরেছো ডিটাকে শিফট করে এই জায়গাটায় নিয়ে আসতে হবে। কেন? না 3 গুলোকে এক জায়গায় রাখবো বলে। কেন? এটা তো কে সেল, এটা তো এল সেল, এটা তো এন সেল, এটা তো এন সেল, কে এল এম, এটা নিচে লিখতে হবে না, আমি এমনি তোমাদের প্রথমে স্টার্ট হচ্ছে বলে লিখছি। এখন কিন্তু আমাদের এই এসপিডিএফ দিয়ে এইরকম ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখতে হবে, তারপর সাজিয়ে এইভাবে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখতে হবে। তো আবার বলছি, তাহলে আয়রনের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা কি হলো দেখো, আয়রন 26 এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা কি হলো দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 1s প্রথমে ভর্তি হবে, তারপরে 2s ভর্তি, প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে তো 3s ভর্তি হচ্ছে, তারপর 3p, 3p পরেই 4s ভর্তি হচ্ছে, 3s2, 3p6, 4s2। এখান মধ্যে আমাদের 20টা ইলেকট্রন হয়ে গেছে। কতগুলো ইলেকট্রন? 20 ইলেকট্রন হয়ে গেছে। তাহলে আর কটা ইলেকট্রন পড়ে আছে? 6টা।
কিন্তু ডি তে তো ম্যাক্সিমাম 10 ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমার কাছে 10টা ইলেকট্রন নেই, আমি ওকে 6টা ইলেকট্রন দিয়েছি। আমি বললাম দেখ আমার কাছে ইলেকট্রন নেই, তুমি 6টা ইলেকট্রন নিয়ে শান্তি থাকো, তাহলে ও 3d6 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এই মিলে মোট 26টা ইলেকট্রন হলো। এবার আমরা সাজাবো, সাজিয়ে কি লিখবো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, দিস ইজ দ্য ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। তাহলে এটা 1s, এটা k, এটা l, এইটা পুরোটা m, এটা n। দিস ইজ দ্য ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? শিবাঙ্গিনী বুঝতে পেরেছো? সুদীপ, সুদীপ বুঝতে পেরেছো? সুদীপ, সুদীপ হ্যাভ ইউ গট ইট? সুদীপ, এই সুদীপটা কথা বলছে না, সুদীপটা মনে হয় আড়ি করে দিয়েছে। তো যাই হোক, এখন এখন শিবাঙ্গিনী আমাকে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট বলো তো। শিবাঙ্গিনী, নিকেল, নিকেল 28 এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট বলো। শিবাঙ্গিনী, you just tell me the electronic arrangement of nickel 28. Can you tell me? Shivangini, Shivangini, just tell me the electronic arrangement of nickel 28. Tell me what will be the electronic arrangement? One is two. S always contains two electrons. A subset has maximum two electrons. So 1s2, তারপরে নেক্সট বলো, 2s2, বলো 2p6, তারপরে আসবে 3s2 3p6 4s2, তারপরে আসবে 3d8। আমি বলেছিলাম আগে 1s ভর্তি হয়, তারপরে 2s 2p, এবং 3 মিলেছিলাম না আমরা? কি গো, হ্যাঁ কি না? শিবাঙ্গিনী, তা তুমি বুঝতে পারো ঠিকঠাক করে বলো, না বুঝতে পারলে তো আমাকে বলতে হবে। তো এরকম আমি আমি এরকম আছে, আমি কয়েকটা লিখে নিয়েছি। দেখো 2p, তারপরে তো 3s ভর্তি আছে, 3p, তারপরে তো 4s ভর্তি আছে, 3d 4p, তারপরে 5s ভর্তি আছে। তো আমি বাকিগুলো না দিলেও এটা তো দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানে তো বলতে পারি যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s, তারপরে তো 3d8 আসবে, 4s এর পরে তো 3d ভর্তি হবে, 4s এর পরে তো 3d ভর্তি হবে, হ্যাঁ কি না? শিবাঙ্গিনী, এবার কি বুঝতে পেরেছো? শিবাঙ্গিনী, 3p পরে 4s, 4s এর পরে তো 3d ভর্তি হচ্ছে, এই জন্য এখানে 3d8। তার ইলেকট্রনিক সাজিয়ে দিলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2, this is the electronic arrangement of nickel 28। যদি তোমরা বুঝতে পেরে থাকো, দেখি শ্রেয়া বুঝতে পারছে নাকি। শ্রেয়া, তুমি আমাকে এইটা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট বলো। 35 এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট বলো। Br 35 এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট বলো শ্রেয়া। শ্রেয়া, ব্রোমিন বলো, হ্যাঁ বলো। 1s2 2s2 2p6 3s2 3p6, হ্যাঁ হ্যাঁ, এখানে মধ্যে 20টা ইলেকট্রন আছে, আবার 20টা ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন হয়ে গেছে? 20। আচ্ছা 3d10 30 হয়ে গেল, 20 প্লাস 4d5 4p5 হবে, 3d এর পরে 4p5 হবে, হ্যাঁ 30 হয়ে গেছে। আর p তে তো ম্যাক্সিমাম 6 ইলেকট্রন থাকে, কিন্তু আমার কাছে 6টা ইলেকট্রন নেই, আর কটা আছে? 5টা আছে। ওকে বললাম তুমি 5টা নিয়ে থাকো বাবা, আর আমার কাছে একটা ইলেকট্রন নেই। ঠিক আছে, এবার ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা আবার সাজিয়ে ফেলবো। 1s2
2s2 2p6, ঠিক আছে। এবার দেখো 3s2 3p6 3d10, তাহলে এটা হয়ে গেল। তারপরে হচ্ছে 4s2 4p5, 4s2 4p5। This is the electronic arrangement of bromine. তো যাই হোক, ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে আবার একটা ক্লাস করবো আমরা, চাপ কিছু নেই। এটা আমরা আমাদের আলোচনা প্রসঙ্গে এসেছে বলে আমরা এটা তোমাদের সঙ্গে ডিসকাশন করেছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। বুঝতে পেরেছি আমরা আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি বলো? আমরা কি আমাদের এই ব্যাপারটা বোঝা গেছে? এল দিয়ে আমরা কি করতে পারি বলো? এল এল কি ইন্ডিকেট করে? এবার আমরা আসবো সিগনিফিকেন্স অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সিগনিফিকেন্স অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সিগনিফিকেন্স অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিগনিফিকেন্স। হ্যাঁ বলো, সিগনিফিকেন্স অফ, হ্যাঁ সমর্পণ, হ্যাঁ বলো। অ্যাজিমুথাল আর লিখছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ অবশ্যই, ও বলছে যে এটার 1 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে যে ও সাবসেলস কে ইন্ডিকেট করে, ইন্ডিকেট সাবসেল। একদম ঠিক বলেছো, ও সাবসেল সম্বন্ধে আমাদের আইডিয়া দিয়েছে। ইন্ডিকেটস সাবসেলস, গিভ আস দ্য আইডিয়া অ্যাবাউট দ্য সাবসেলস। সাবসেলস সম্বন্ধে আমাদের আইডিয়া দিয়েছে। আর কি, যেমন যেমন আমরা এখানে 4টে সাবসেলস পেয়েছি। L equal to 0 এটা কিনা A সাবসেলস কে ইন্ডিকেট করে, L equal to 1 এটা কিনা P সাবসেলস কে ইন্ডিকেট করে, L equal to 2 এটা কিনা D সাবসেলস কে ইন্ডিকেট করে, L equal to 3 এটা কিনা F সাবসেলস কে ইন্ডিকেট করে। অবশ্যই এটা একটা সিগনিফিকেন্স, ঠিক আছে। তাহলে একটা সিগনিফিকেন্স বললো সমর্পণ যে ও সাবসেলস কে ইন্ডিকেট করে, ও সাবসেলস কে ইন্ডিকেট করে, ও সাবসেলস কে ইন্ডিকেট করছে। তাহলে আর একটা সিগনিফিকেন্স কি হতে পারে? আর একটা সিগনিফিকেন্স বলতে হবে, 2 নম্বর সিগনিফিকেন্স বলো। আর হ্যাঁ এটাও বলতে পারি আমরা, অরবিটাল, এটা লিখে রাখবো সবাই, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইন্ডিকেটেড, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম is indicated, orbital angular momentum is indicated। তো orbital angular momentum কি হবে বলতো? orbital angular momentum আমি আবার বলছি, orbital angular momentum হ্যাঁ root over L into L plus 1 into h by 2 pi। তো এইটা আমাকে বিততি বলো যে p সাবসেলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? বিততি p সাবসেল দিয়েছি, এর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে বলো? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে বলো? বিততি ক্যান ইউ টেল মি এর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? p সাবসেলের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? বিততি বলতে পারবে? বিততি p সাবসেলের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? দেখো হ্যাঁ 1 into 1 plus 1 into h by 2 pi equal to কত হয়ে যাচ্ছে? √2 into h by 2 pi। একদম ঠিক বলেছো, √2 into h by 2 pi। তার মানে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? ইকুয়াল টু হয়ে যাচ্ছে h by √2 pi, h by √2 pi। তাহলে এটা একটা সিগনিফিকেন্স হয়ে গেল, এটা একটা সিগনিফিকেন্স হয়ে গেল, ইয়েস অর নো বলো। এবার আমরা আর একটা সিগনিফিকেন্স করব, আর একটা সিগনিফিকেন্স করব। এবার আমরা আর একটা সিগনিফিকেন্স করব। 3 নম্বর সিগনিফিকেন্স কি আর হলো? 3 নম্বর সিগনিফিকেন্স কেউ কি বলতে পারবে? এনার্জি অফ দ্য সাবসেলস ক্যান বি ইন্ডিকেটেড, এনার্জি অফ দ্য সাবসেলস can be indicated, can be indicated। একটা কথা মনে রাখতে হবে যে A সাবসেলের এনার্জি সবথেকে বেশি, তারপরে P, তারপরে D, তারপরে F, S P D F। A সাবসেল যে ইলেকট্রনটা আছে সেটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে, ফলে ওর এনার্জি কিন্তু
বেশি হয়ে যাবে, তারপর পি সাবসেন্স, তারপর ডি সাবসেন্স, তারপরে এফ সাবসেন্স। তাহলে একই সাবসেলের মধ্যে এ সাবসেলের এনার্জি সবথেকে বেশি হয় বা স্কিনিং এফেক্টের বেশি হবে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। বা এ সাবসেলের ইলেকট্রনটাকে বের করতে আমার বেশি এনার্জি দরকার হবে, কারণ ওটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে। এটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। নেক্সট মানে এই অরবিটাল গুলোকে নিয়ে যখন আলোচনা করব তখন অবশ্যই বলবো। বলো তোমরা অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স বুঝতে পেরেছো? এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সরি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কি আসবো আমরা? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করব। এখন আমাদের আলোচনা করার বিষয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এখন আমাদের আলোচনা করার বিষয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আবারও বলছি, এখন আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি? দেখো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম দিয়ে ইন্ডিকেট করে থাকি। অনেকে এম বলে, আবার অনেকে এম এল বলে থাকে। এম এল, এম বা এম এল দিয়ে ইন্ডিকেট করে থাকি। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা অ্যাকচুয়ালি দিস কোয়ান্টাম নাম্বার ইজ ইন্ট্রোডিউস, দিস quantum number is introduced to explain the G-man effect, to explain the G-man effect. জীবন মানে জি বাংলা, তাই না? G-man effect, জীবন মানে জি বাংলা কার আছে? শিবাঙ্গী, তোমার থেকে জীবন মানে জি বাংলা? হ্যাঁ, তোমার কাছে কি জীবন মানে জি বাংলা? বলো। থাকে অনেকের কাছে জীবন মানে জি বাংলা না? শ্রেয়া তো খুব সিরিয়াল দেখে নাকি? শ্রেয়া টিভি দেখো না, তাহলে কে দেখে? সমর্পণ দেখো। সমর্পণ, তোমার কাছে জীবন মানে জি বাংলা? হ্যাঁ, তারপর this quantum number is introduced to explain the G-man effect. G-man effect কে এক্সপ্লেন করার জন্য আমরা কিন্তু এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ইন্ট্রোডিউস করেছি। তাহলে এই G-man effect কি? না, G-man effect বলছে যে only one single final line in the only one single final line can be subdivided into the number of lines in presence of the external magnetic field. In presence of the external magnetic field, when spectrum is obtained or spectrum is analyzed, then it is observed that single final lines can be subdivided into number of lines. But in absence of magnetic field, they becomes the one single line. তার একটা লাইন আসে, কিন্তু যখন ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ওই স্পেকট্রামগুলো অবটেন করছি তখন কিন্তু নাম্বার অফ লাইনস ভেঙে যাচ্ছে। তো এটাকেই বলছে জি-ম্যান এফেক্ট, এটাকেই আমরা বলছি জি-ম্যান এফেক্ট। তো এটা কেন হচ্ছে? না, কারণ হচ্ছে যে ইলেকট্রন এমন কিছু একই অরবিটালে থাকা অবস্থায়, একই সাবস্টেটে থাকা অবস্থায় এমন কিছু অরবিটাল, বেশ কিছু অরবিটাল আছে, বেশ কিছু জায়গা আছে যারা হচ্ছে ইকুয়ালি এনার্জাইজড অরবিটাল, ইকুয়ালি এনার্জাইজড প্লেস, বাট they can be interact differently with the external magnetic field and can be subdivided into the different energy cells. In presence of external magnetic field, they can be subdivided into the number of lines. But in absence of magnetic field, they are equally energized. তো যাই হোক, এটাকে আমরা জি-ম্যান এফেক্ট বলছি। তো যখনই এই জি-ম্যান এফেক্টটা ইন্ট্রোডিউস হলো তখন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ চলে এলো, বুঝলে? তাহলে একে আমরা কিভাবে এক্সপ্লেন করব? তাহলে এই জি-ম্যান এফেক্ট বলছে, এই জি-ম্যান এফেক্ট সবার প্রথম অরবিটালের কনসেপ্ট দেয়। জি-ম্যান এফেক্ট introduce G-man effect gives the idea about orbital. এবার কিন্তু ইলেকট্রন ওয়েভ হয়ে গেছে, পার্টিকেল নেই আর, অরবিটাল চলে এসেছে, তার মানে বুঝতে পারছো ওয়েভ নেচার অফ দ্য ইলেকট্রন চলে এসেছে। এবার এই ওয়েভ নেচারের রেসপেক্টে জি-ম্যান বলল যে
ইলেকট্রনের সাবশেলের মধ্যে অনেকগুলো অরবিটাল আছে। কি বললো যে আর অরবিটাল আছে, অরবিটালটা কি আমরা অলরেডি জেনেছি, the three-dimensional space around the nucleus where probability of finding electron is maximum। তো অরবিটালটা কি আমরা জেনেছি। তো এ বলছে যে each subcells, এখন এই যে জিম্যান্স এর এই এটাকে এক্সপ্লেন করার জন্য আমরা বললাম হলো যে each subcells are consist of several orbital of equal energy তাহলে each subcells are consist of several orbitals of equal energies. These orbitals are indicated by magnetic quantum number ml, indicated by magnetic quantum number m। তাহলে আমরা কি দেখতে পেলাম যে জিমেল ইফেক্ট বলছে যে gives the idea about the orbital each subcells। জিমেল ইফেক্ট সবার প্রথম আমাদের অরবিটাল সম্বন্ধে আইডিয়া দিয়েছে এবং বলছে each subcells are consist of several orbitals of equal energies and these orbitals are indicated by magnetic quantum number m। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই, বলো বুঝতে পেরেছো তোমরা, কি বুঝতে পেরেছো বলো, কে এসে বলো তো আমাদের ক্লাসে জয়েন করতে, সৌমজিৎ। তাহলে আমরা যেটা বলছিলাম আমরা কিন্তু তোমাদের ক্লাসটা রেকর্ড করে ফেলেছি, জানো তো আমি একটা নতুন আইডিয়া নিয়ে এসেছি, এই ক্লাসটা আমরা রেকর্ড করে ফেলেছি। এই ক্লাস রেকর্ডিংটা আমি আমাদের সৌমকে পাঠিয়ে দেবো। সৌম, তোমার আজকের যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা টোটালটা রেকর্ড হয়ে গেছে, আই হোপ তুমি এই রেকর্ডটা পেয়ে যাবে, বুঝতে পেরেছো। আচ্ছা ম্যাগনেটিক তোমার জন্য এটা রেকর্ডিং করেছি, অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছি। এবার চলে আসো যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমরা একটু দেখার চেষ্টা করছি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমরা আলোচনা করছি। বলছে each subcells, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছে each subcells contains some orbitals which are indicated by magnetic quantum number m, magnetic quantum number m or ml। তো m এর ভ্যালু কত হবে, কি ব্যাপার, এটা আমরা দেখার চেষ্টা করব। এইটা পার্টিকুলার ভালো জিনিস, ভাইটাল জিনিস, এই জিনিসটা কিন্তু তোমাদের একদম মাথার মধ্যে নিতে হবে, বুঝতে পেরেছো একদম। দেখো এটা কি বলছে, বলছে for a particular value of L, for a particular value of L, for a particular value of L, m varies from minus L to plus L, including zero, আর এগুলো অবশ্যই ইন্টিজার নাম্বার হতে হবে, হোল নাম্বার হতে হবে, নট ফ্র্যাকশনাল ভ্যালুজ আর ইন্টিগ্রেটেড। আবারও বলছি, for a particular value of L, m varies from minus L to plus L,
ইনক্লুডিং জিরো, ইনক্লুডিং জিরো। সেটা কিরকম? একটা এক্সাম্পল দিয়ে আগে বুঝতে পারবে। ধরো আমি তোমাকে দিয়েছি l ইকুয়াল টু 2, আমরা এক্সাম্পল দিয়েছি l ইকুয়াল টু 2। তো l ইকুয়াল টু 2 হলে m এর ভ্যালু কি হতে পারে? m এর ভ্যালু কি হতে পারে দেখি, একজনকে জিজ্ঞেস করে দেখি। বিরতি বলো, l ইকুয়াল টু 2 হলে m কি হতে পারে? বলো বিরতি। দেখো -2 হতে পারে। হ্যাঁ, +1 +2, একদম ঠিক বলেছো। তাহলে 5টা ভ্যালু পেয়েছি। তাহলে দেখো সিঙ্গেল সাবসেল কনসিস্ট 5 অরবিটাল, -2, -1, 0, +1, +2, 0, +1, +2। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে তাহলে কতগুলো সাবসেলস পেয়েছি, কতগুলো অরবিটাল পেয়েছি। l ইকুয়াল টু 2 মানে কি? d সাবসেলস। l ইকুয়াল টু 2 মানে কি? এটা d সাবসেলস। তাহলে d সাবসেলস এর মধ্যে 5টা অরবিটাল আছে, 1 2 3 4 5, 5টা অরবিটাল আছে। একটা অরবিটাল -2 দ্বারা ইন্ডিকেট হচ্ছে, একটা অরবিটাল -1 দ্বারা, একটা অরবিটাল 0 দ্বারা, একটা অরবিটাল +1 দ্বারা, একটা অরবিটাল +2 দ্বারা। সেই অনেকটা কার মতন জানো তো? এই যে সমাপন যেখানে থাকে ল্যান্ডমার্কের মতো, ল্যান্ডমার্ক না ওটা কি, ওখানে একটা এরিয়া আছে। ধরো আমার এইখানে একটা এরিয়া আছে, হ্যাঁ, মানে একটা এরকম এরিয়া, কোথায় যেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই একটা ধরো এরিয়া আছে, হ্যাঁ, এই এরিয়ায় অনেকটা জায়গা আছে, সেখানে আমাদের থাকতে হবে। তো আমাদের কটা জায়গা আছে? তো আমাদের এখানে এরিয়া কিছু ভাগ করে দেওয়া হলো, যে এখানে একটা বিল্ডিং করে দেওয়া আছে, একটা বড় টাওয়ার করে দেওয়া আছে, বিল্ডিং ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। বলে এই ফ্ল্যাট গুলোতে তোমরা থাকতে পারবে, অন্য কোথাও থাকতে পারবে না। ছবি টুবি ছিল সেগুলো তো তুলে দেওয়া হয়েছে, ধারাবাহিক বস্তি যেমন হয় সেখানে বলছে এখানে এখনটা ফ্ল্যাট করে দেওয়া আছে, বুঝতে পেরেছো? এই ফ্ল্যাট গুলোতে তোমরা থাকতে পারবে। লোককে ঠিক করে দেওয়া হয়েছে যে তোমরা এই এরিয়াতে এতগুলো ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাট গুলোতে থাকতে পারবে, যেখানে সেখানে ঘর করে থাকতে পারবে না। তো লোকজন খুশি যে এত বড় বড় বিল্ডিং পেয়ে গেছি আমরা। বিল্ডিং গুলোতে অনেকগুলো ফ্ল্যাট আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে, থার্ড ফ্লোর আছে। তো এরকম এই এখানে আমাদের অ্যাটমের মধ্যেও এরকম বেশ কিছু জায়গা ফিক্স করা আছে, যেখানে কিনা ইলেকট্রন থাকতে পারে। সব জায়গায় ইলেকট্রন থাকতে পারবে না, যেখানে এখানে ইলেকট্রন থাকতে পারবে সেই সেই জায়গাগুলোকে আমরা বলছি একটা টাওয়ার। কি বলছি? এখানে অ্যাকচুয়ালি সেলের সঙ্গে আমরা যাকে ইন্ডিকেট করছি সেটা হচ্ছে টাওয়ার, এক একটা টাওয়ার, বুঝতে পারছো? টাওয়ার মানে ওই ফ্ল্যাট গুলো, এক একটা ফ্ল্যাটকে ইন্ডিকেট করছে। ক্লিয়ার? এবার এই টাওয়ারের মধ্যে তুমি জানো কোন ফ্লোরে, কোন ফ্লোরে 2টো ফ্ল্যাট আছে, কোন ফ্লোরে 3টে ফ্ল্যাট আছে, কোন ফ্লোরে 4টে ফ্ল্যাট আছে, এরকম ডিফারেন্ট নাম্বার অফ ফ্ল্যাট থাকতে পারে। ঠিক আছে? তো এবার বলছে প্রত্যেকের জন্য একটা করে ফ্ল্যাট অ্যালোটেড, ফ্ল্যাট গুলো তোমাদের দেওয়া হয়েছে। তাহলে কি বলছে যে এই টাওয়ারের যে ফ্লোর গুলো হয়, টাওয়ারের যে এই যে ফ্লোর গুলো হয়, এই ফ্লোর গুলো, ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইগুলো অ্যাকচুয়ালি অরবিটালকে ইন্ডিকেট করে। এইগুলো অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করে? সরি সাবসেলসকে ইন্ডিকেট করে। এইগুলো অ্যাকচুয়ালি সাবসেলসকে ইন্ডিকেট করে। ঠিক আছে? আর ফ্লোরের মধ্যে কি থাকে? ফ্ল্যাট থাকে। কোন ফ্লোরে 2টো ফ্ল্যাট থাকে, কোন ফ্লোরে 3টে ফ্ল্যাট থাকে, কোন ফ্লোরে 4টে ফ্ল্যাট থাকে। তো এই প্রতিটা ফ্ল্যাটকে আমরা ইন্ডিকেট করি কি দিয়ে? কি দিয়ে ইন্ডিকেট করবো বলো? অরবিটাল দিয়ে ইন্ডিকেট করবো। কি দিয়ে ইন্ডিকেট করবো? অরবিটাল দিয়ে ইন্ডিকেট করবো। তাহলে কি বলছি? প্রতিটা সেলকে, প্রতিটা জায়গায় যে টাওয়ার আছে সেই টাওয়ার গুলোকে আমরা বলছি সেল, প্রতিটা টাওয়ারকে আমরা বলছি না, সেটা উল্টোটা হয়ে গেল। অ্যাকচুয়ালি এক্সাম্পলটাকে আমরা একটু পাল্টে দিলাম। দেখো প্রতিটা টাওয়ারকে, অল টাওয়ারকে আমরা বলছি সেল, আর ইচ টাওয়ারকে আমরা বলছি সাবসেল। ইচ টাওয়ারকে আমরা বলছি সাবসেলস। আর ইচ টাওয়ারে ইচ ফ্ল্যাটকে আমরা বলছি অরবিটাল। ইচ ফ্ল্যাটকে আমরা কি বলছি? অরবিটাল। প্রতিটা ফ্ল্যাটকে আমরা কি বলছি? অরবিটাল। তাহলে বুঝতে পেরেছো? প্রতিটা ফ্লোরের এটাকে আমরা কি বলছি? অরবিটাল। এই হচ্ছে মেন জিনিস।
তোমাদের টাওয়ারের যা কনসেপ্ট ছিল সেই অনুযায়ী আমরা বলতে পারি। তাহলে আমরা যেটা পাচ্ছি অ্যাটমের মধ্যে, প্রথম পাচ্ছি সেল, সেল থেকে পাচ্ছি সাবসেল, সাবসেল থেকে পাচ্ছি অরবিটাল। আবারও বলছি, each cell consists of several subcells and each subcells consist of several orbitals. Each cell consists of subcells and each subcells consist of several orbitals. তাই না গো? হ্যাঁ কি না বলো? Yes or no বলো? Yes or no বলো? তাহলে আমরা এটা সবাই লিখে নিয়েছো? এবার দেখো আমরা যেটা আসছি, যে আমাদের যে জায়গাটায় ছিলাম আমরা সেই জায়গাটা আবার রিটার্ন করি। আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা আরেকবার রিটার্ন করছি। যে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা হচ্ছে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এম বলি বা এমএল বলে থাকি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছে each value of L, for each value of L, for a particular value of L, M varies from minus L to plus L. এটা আমরা পেয়ে গেছি মোটামুটি। এটার উপরে আমরা একটা সাবসেলস গুলোকে নিয়ে আলোচনা করি। আমাদের কিছু সাবসেলস ছিল। কি কি সাবসেল ছিল বিরোধী বলো? বিরোধী কি কি সাবসেল ছিল বলো? বিরোধী আমরা যে সাবসেলস গুলো পেয়েছি তার নামগুলো বলো। বিরোধী বিরোধী বলতে পারছি না, বলো। সুদীপ বলো, সুদীপ কি কি সাবসেল ছিল? সমর্পণ, সমর্পণ কি কি সাবসেল ছিল? এসপি, এসপিডিএফ, এই চারটে সাবসেল ছিল। শিবাঙ্গিনী, শিবাঙ্গিনী নাকিব আছে না? নাকিব, নাকিব, নাকিব এস সাবসেলের জন্য এর ভ্যালু কত বলো? এস সাবসেলের জন্য এর ভ্যালু কত বলো? 0। পি সাবসেলের জন্য এর ভ্যালু 1, ডি সাবসেলের জন্য এর ভ্যালু 2, এফ সাবসেলের জন্য এর ভ্যালু 3। আর যখন এল এর ভ্যালু 0 তখন এম এর ভ্যালু 0। কেন? এম টা তো মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত হয়, তার মানে -0 থেকে +0, তার মানে অনলি 0। তার মানে আমরা বলতে পারি এ সাবসেলস কনসিস্ট অফ অনলি ওয়ান অরবিটাল। এ সাবসেলস কনসিস্ট অফ অনলি ওয়ান অরবিটাল। For p subcells n equal to 1, that means n equal to -1, n equal to -1, 0, +1. That means it has 3 orbital. 3 orbital. Again I can repeat, A subcells, P subcells has 3 orbitals. P subcells has 3 orbitals. D subcells এর ক্ষেত্রে L টা হতো 2, তাহলে obviously এর ভ্যালুটা দাঁড়াচ্ছে -2, -1, 0, +1, +2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? D subcells consist of 5 orbital. D subcells consist of 5 orbitals. Again I repeat, F subcell এর জন্য L টা হতো 3, তাহলে obviously এটা কত? -3, -2, -1, 0, +1, +2, +3। তার মানে আমার এখানে কতগুলো অরবিটাল হচ্ছে? আমার এখানে 5টা 7টা অরবিটাল হচ্ছে। দেখো, 1 orbital, 2 orbital, 3 orbital, 4 orbital, 5 orbital, 6 orbital, 7 orbital। তাহলে -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি A subcell consist of 1 orbital। তাহলে শ্রেয়া বলো, এটাকে আমি কি লিখতে পারি? পি সাবসেল আছে, কি লিখতে পারি বলো? শ্রেয়া কি লিখতে পারি?
হ্যাঁ, p subshell consist of 3 orbital of equal energy. 3 orbital of equal energy. 3 orbital of equal energy. এটার ক্ষেত্রে কি লিখতে পারি না d subshell শিবাঙ্গিনী বলো কি হবে consist of 5 orbital of equal energy. 5 orbital of equal energy মানে পাঁচটা যে অরবিটাল আছে পাঁচজনের এনার্জি কিন্তু সেম 5 orbital of equal energy. আর f subshell একই রকম ভাবে লিখে ফেলবে f subshell consist of f subshell consist of 7 orbital of equal energy. 7 orbital of equal energy. Equal energy. Shobha, have you got it? Shama বুঝতে পেরেছো বলো শমা বোঝা গেছে বলো শমা বোঝা গেছে আচ্ছা যাই হোক সমর্পণ বোঝা গেছে কি বুঝতে পারলে বলো এবার দেখো যেটা বুঝতে পেরেছো সেটা আমাকে বলো তাহলে এস সাবসেলের মধ্যে এস সাবসেলে কটা অরবিটাল আছে 1 অরবিটাল আছে এর শেপটা কেমন জানো এর শেপটা আছে স্ফেরিক্যাল তো এস অরবিটালের শেপটা আমরা বলছি 3 ডাইমেনশনাল এই রকম করে এটা অরবিটাল 3 ডাইমেনশনাল স্পেস where probability এইটা না এইটা একটা অসুবিধা এস সাবসেলের শেপটা কেমন হবে তাহলে বলো এস সাবসেলের শেপটা কেমন হয় বলো এস সাবসেলের শেপটা কেমন হয় বলো এস সাবসেলের শেপ হচ্ছে স্ফেরিক্যাল সবাই লিখবে শেপ স্ফেরিক্যাল shape of the S subshell is spherical মানে স্ফিয়ার মানে ফুটবল মানে ক্রিকেট বল এটা হচ্ছে spherical shape মানে এইখানে একটা 3 dimensional space where probability of finding electron is maximum আমরা এরকম ডট 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 করে দেখাচ্ছি this is the shape of orbital I will discuss it later in details p subshells again I repeat p subshells P subshell has 3 orbital কি পেয়েছি কেন না এর ভ্যালু পেয়েছি -1 এর ভ্যালু পেয়েছি 0 এর ভ্যালু পেয়েছি +1 তার মানে আমি তিনটে অরবিটাল পেয়েছি তো এই ফার্স্ট অরবিটালটাকে আমরা বলছি px py আর pz এদের যে শেপ হচ্ছে ডাম্বেল সেট শুধু প্রতিদিন ডাম্বেল করে ডাম্বেল সেট তুমি বলছো কিরকম ডাম্বেল দেখা যাক তো কেমন ডাম্বেল দেখো সেটটা দেখো এটা একটা তিনটে অরবিটাল আমরা এঁকেছি এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস দেখো এটা হচ্ছে px এই সেটটা কার শেপ px হ্যালো সমর্পণ বোঝা যাচ্ছে এবার দেখো এটা y এটা x এটা z তাহলে এটা শেপ কি হবে এটা একটা ডাম্বেল শেপ এটা হচ্ছে py এটা হচ্ছে কি py আর একটা দেখো আর একটা আমরা z করব
এটা হচ্ছে পিজেড, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা পিজেড বলছি। তাহলে তিনটে ডাম্বেল আছে, এই তিনটে যদি একসাথে করো তাহলে পিএক্স, পিওয়াই, পিজেড এই তিনটাকে আমরা একসাথে করলে সেটটা হয়ে যাবে এইরকম, পিএক্স, পিওয়াই, পিজেড। এটা আছে পি অরবিটাল। এখানে কিন্তু তিনটে একসাথে আছে। তাহলে পি সেট, পি অরবিটালের সেটটা কেমন? ডাম্বেল সেট। পি সাবসেলের পি প্রতিটা পি অরবিটালের সেট কেমন? ডাম্বেল সেট। আই হোপ তোমরা এই ড্রয়িং গুলো এঁকেছো, আর এগুলো সবই ডট ডট করে আছে অ্যাকচুয়ালি। আমরা আশা করছি তোমরা এই ড্রয়িং গুলো করেছো। ড্রয়িং গুলো করেছো, শিবাঙ্গিনী আঁকা হয়েছে, বিদ্যুতি আঁকেছো, বিদ্যুতি এঁকেছো। তাহলে আমরা পরেরটাতে যাই। এবার আসবো এফ সাবসেল, এবার আসবো আমরা ডি সাবসেলস। দেখো আমাদের ডি সাবসেলস কি বলছে, ডি সাবসেলস, ডি সাবসেল। ডি সাবসেলের ক্ষেত্রে এলটা তো 2, তার মানে এমটা কত হবে? -2, -1, 0, +1, +2। এদের পাঁচটা অরবিটাল আছে, তুমি জানো এদের কটা অরবিটাল আছে? পাঁচটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ফার্স্ট অরবিটাল ইজ dxy, সেকেন্ড ওয়ান ইজ dyz, dzx, dx² 2y², আর একটা আছে dz²। এই পাঁচটা অরবিটাল আছে। তো যাই হোক, আমরা dxy, dyz, dzx, dx² 2y² আর dz² এই পাঁচটা অরবিটাল পেয়েছি। এদেরও শেপ আছে অবশ্যই, এদের শেপগুলো এরকম করে আঁকতে পারো। এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, সরি এটাকে এক্স অ্যাক্সিস ধরে নাও, আর এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নাও। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো লোব আছে এরকম করে, এটা হচ্ছে dxy। আবার দেখো এটাকে তুমি ওয়াই ধরে নাও, এটাকে তুমি জেড ধরে নাও, তাহলে এই বরাবর ওয়াই আর জেড এর মাঝে আমি আর এক্স অ্যাক্সিসটা আঁকি দিই, এটাকে বলবো ডি ওয়াই জেড। ডি জেড এক্স করার সময় তুমি এটাকে জেড ধরে নাও, এটাকে এক্স ধরে নাও, তাহলে কি হবে? জেড আর এক্স এর মাঝে, জেড আর এক্স এর মাঝে এরকম করে চারটে লোক হবে, এটা হচ্ছে ডি জেড এক্স। ডি x² 2y², দেখো এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে x² এক্স বরাবর এরকম যাবে আর ওয়াই বরাবর এরকম যাবে। এটা হচ্ছে dx² 2y², dx² 2y²। আর dz²টা দেখো, এটাকে তুমি ওয়াই ধরবে, এটাকে তুমি ওয়াই ধরবে, ওয়াই। এটা এক্স আছে আর জেড আছে, জেড আছে, আর এই জায়গাটা এটা হচ্ছে dz², dz²। এই পাঁচটা অরবিটাল পাচ্ছি আমরা, dxy, dyz, dzx, dx² 2y² আর dz²। এই পাঁচটা অরবিটাল আমরা পেয়েছি ডি সাবসেলের ক্ষেত্রে। এফ সাবসেলের ক্ষেত্রে সাতটা পেয়েছি, আর ওদের আর সাবসেলস গুলোর নাম দরকার নেই আমাদের। আশা করি এই ব্যাপারটা তোমাদের হয়েছে। হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলো। এবার আসছি আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার। এবার আমরা আসবো কি? স্পিন কোয়ান্টাম নাম্বারে আসবো। দেখো এদিকে, এবার আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারে আসবো। শ্রেয়া ছবি দেখা হয়েছে? শ্রেয়া বুঝতে পেরেছি আমরা। এবার আমরা আসছি স্পিন কোয়ান্টাম নাম্বার। দেখো স্পিন, স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কি বলছে? স্পিন কোয়ান্টাম নাম্বারটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করেছিল উলেনবেক আর গোল্ডস্মিথ। এর নামটা কি? প্রপোজড বাই উলেনবেক and গোল্ডস্মিথ। আর এটা মেইনলি যে এক্সপেরিমেন্টের মধ্যে ছিল, এটা ইন্ট্রোডিউস হয়েছিল টু এক্সপ্লেন ইয়েলো ডি লাইন অফ সোডিয়াম
ইয়েলো ডি লাইন অফ সোডিয়াম, এই এক্সপেরিমেন্টটাকে এক্সপ্লেন করার জন্য স্পিন কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর কে প্রপোজ করেছিল? না উলেনবেক আর গোল্ডস্মিথ। উলেনবেক আর গোল্ডস্মিথ এইটাকে এক্সপ্লেন করেছিল। তারা কি বলেছিল? কি বলছে, এই যে একটা অরবিটালে মধ্যে যখন ইলেকট্রনটা থাকবে, বলছে অ্যাট দ্য টাইম অফ রিভলভিং, দেখো at the time of revolving, at the time of revolving, at the time of revolving around the nucleus, around the nucleus, at the time of revolving around the nucleus, each electron spins along its own axis. সেই আর্থের মতন, আর্থে যেমন দু রকমের মোশন আছে, ঠিক তেমনি ইলেকট্রনেরও দুটো মোশন আছে, স্পিনস along its own axis, along its own axis. আর্থে দু ধরনের মোশন আছে না? কি কি মোশন আছে বলতো? নাকি আর্থের টু টাইপ অফ মোশনটা কি কি আছে বলো? নাকি আর্থের টু টাইপ অফ মোশনটা কি কি আছে বলো? রেভলিউশন রিভলিউশন। ঠিক একই রকম ইলেকট্রনও যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে, তখন তখন কিন্তু ওরও স্পিন মোশন বা রোটেশন মোশন আর রিভলভ করতে পারে। রিভলিউশন মোশন আছে, মানে রিভলভও করতে পারে আবার রোটেটও করতে পারে। তো সেই জন্য স্পিনস মোশন, সেই জন্য আমরা বলতে পারি ইলেকট্রন হ্যাজ টু টাইপ অফ মোশন। ইলেকট্রন হ্যাজ টু টাইপ অফ মোশন, একটা হচ্ছে রিভলভিং মোশন, একটা স্পিন মোশন। So this motion is called spin motion. Each electron spins along its own axis. Yes, tell me. সবগুলোই আমরা মানে হ্যাঁ সেটা যাই হোক, কিন্তু সবগুলোই আমরা বানিয়েছি টু এক্সপ্লেন দ্য প্রপার্টিজ অফ দ্য ইলেকট্রন, টু এক্সপ্লেন দ্য প্রপার্টিজ অফ দ্য ইলেকট্রন। সেখানে যখন ইলেকট্রনটা সেলে ছিল, তখন তাকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ইন্ডিকেট করেছি। সেল যখন সে এতে ছিল, সাব সেলে ছিল, তখন তাকে আমরা অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ইন্ডিকেট করেছি। যখন সে অরবিটালে ছিল, তখন তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে ইন্ডিকেট করেছি। যখন তার মোশনটাকে ইন্ডিকেট করব, তখন আমরা তাকে স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে ইন্ডিকেট করব। সবগুলোই ইলেকট্রনের ইন্টেন্সিক প্রপার্টি, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো সেটা একদিকে ঠিক, যে স্পিন মোশনটা ওর নিজস্ব, আর বাকিগুলোকে আমরা আলাদাভাবে নিয়েছি। স্পিন মানে ওখানে ধরো সেল, সাবসেল এই নামগুলো আমরা দিয়েছি, কিন্তু এই মোশনটা তো অলরেডি আছে, সেটা বলা যেতে পারে। কিন্তু সবগুলোই আমরা ইন্ট্রোডিউস করেছি। স্পিন কোয়ান্টাম নাম্বার বলো, অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার বলো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলো, সবগুলোই আমরা ইন্ট্রোডিউস করেছি। কিন্তু স্পিন মোশন অলরেডি ইলেকট্রনের আগেতে ছিল অবশ্যই। দেখো this motion is called spin motion, is called spin motion. আবার বলছি, to explain the unity line of the sodium, Uhlenbeck and Goldsmith proposed a new quantum number called spin quantum number. At the time of revolving around the nucleus, it is observed that each electron spins along its own axis. This motion is called spin motion. Electron has two type of spin motion. Electron has two type of spin motion. Two type of spin motion. Electron has two type of spin motion. একটা হচ্ছে কি clockwise motion, আর এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ মোশন, অ্যান্টি ক্লকওয়াইজ মোশন। একটা হচ্ছে কি ক্লকওয়াইজ মোশন, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোশন। তাহলে যখন সে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তখন সেটা হচ্ছে ক্লকওয়াইজ মোশন। দেখো ধরো ইলেকট্রনটা আছে বলে, এবার তার মোশনটা, এখানে ইলেকট্রন আছে, এবার তার মোশনটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তখন তাকে বলবো ক্লকওয়াইজ মোশন। আর ধরো ইলেকট্রনটা এখানে আছে, আর সে ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে করছে, তখন তাকে বলবো অ্যান্টি ক্লকওয়াইজ মোশন। বুঝতে পেরেছো?
তো clockwise motion, a spin quantum number is indicated by spin quantum number is indicated by azimuth s. For clockwise motion, s equal to plus half. For clockwise motion, s equal to plus half. For anti-clockwise motion, s equal to minus half. তাহলে এখানে এটা বলতে পারি এটা s equal to plus half, এটার ক্ষেত্রে s equal to minus half. তোমরা এটা লিখেছো? তাহলে আবারও বলছি যে স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা s দিয়ে ইন্ডিকেট করি। ক্লকওয়াইজ মোশনটা ক্ষেত্রে s equal to plus half, আর অ্যান্টি ক্লকওয়াইজ মোশনের ক্ষেত্রে s equal to minus half. বলো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বলো বুঝেছো? হ্যাঁ, এবার চলে আসি। দেখো এবার আমরা এটাকে দেখার চেষ্টা করবো, একটা ছবি এঁকে দেখাই। এই একটা নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন এইভাবে ঘুরছে। হ্যাঁ বলো, এক মিনিট, এটা করেই ছিল। ইলেকট্রন ঘুরছে। এবার এই ইলেকট্রন যদি ক্লকওয়াইজ মোশনে ঘোরে তখন সেটা হচ্ছে s equal to plus half, আর এইখানে যে ইলেকট্রনটা আছে সেটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে ঘোরে তখন s equal to minus half. এবং দেখা যাচ্ছে for a particular value of m, for a particular value of m, particular value, for a particular value of m, s equal to plus half আর মাইনাস হাফ হয়। তাহলে m এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য s এর ভ্যালুটা প্লাস হাফ আর মাইনাস হাফ হয়। দেখো n, l, m আর s, এই চারটাকে নিয়ে আমরা আলোচনা করবো। কার জন্য? l সেলের জন্য, l সেল। তো আমরা জানি l এর ভ্যালুটা ফর এ পার্টিকুলার ভ্যালু অফ n, l এর ভ্যালুটা 0 থেকে n minus 1 পর্যন্ত হয়। ফর এ পার্টিকুলার ভ্যালু অফ l, m ভ্যারিজ ফ্রম minus l to plus l, আর s এর ভ্যালু সবসময় প্লাস মাইনাস হাফ হয় ফর এ পার্টিকুলার ভ্যালু অফ n। when n equal to 2, n equal to 0 আর 1, n যদি 0 হয় তখন m এর ভ্যালু হবে 0, s এর ভ্যালু হবে প্লাস আর মাইনাস হাফ। l এর ভ্যালু যখন 1 তখন অবভিয়াসলি এটা হবে -1, 0, +1। -1 হলে হবে প্লাস মাইনাস হাফ, 0 হলে হবে প্লাস মাইনাস হাফ, 1 হলে হবে প্লাস মাইনাস হাফ। দেখতে পেয়েছো? এই 1টাকে আমরা বলি 2p আর এটাকে আমরা বলবো 2s। তাহলে দেখো 2s সাবসেলে মাত্র দুটো আছে, p সাবসেলে তোমার 3টে অরবিটাল আছে, আর প্রতিটা অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। মোট কটা ভ্যালু পেয়েছো? 6 ভ্যালু পেয়েছো। তার মানে এখানে 6 ইলেকট্রন। এখানে কটা s ভ্যালু পেয়েছো? দুটো ভ্যালু, দুটো ইলেকট্রন পেয়েছো, দুটো ভ্যালু পেয়েছো মানে 2 ইলেকট্রন। তাহলে অবভিয়াসলি এই টোটাল ইলেকট্রন হয়ে গেল 8 ইলেকট্রন। আবারও বলছি, each s values indicates each electrons, each s values indicates 1 electron. Here 2 s values obtained, so 2 electron. Here 6 s values obtained, so 6 electron, and total electron becomes 8 electrons. In L cell there are 8 electrons. In L cells there are 8 electrons. I hope you understand it well. Bye. Clear?